ঢোকার পর রিয়াদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। সবাই বলেছিল নদী তোমাকেও ছেড়ে গেছে। রিয়াদ কিছু বুঝতে পারছে না, কেউ তাকে পরিষ্কারভাবে বলতেই চাইছে না। সবার দৃষ্টিতে তার জন্য ঘৃণা দেখতে পাচ্ছে। লোকমুখে যতটুকু শুনেছে তাতে বুঝতে পেরেছে নদী জয়ের সাথে নাই, আর জয়ের অবস্থা ভালো না। রিয়াদ কোনো কিছু না ভেবে জয়ের বাড়ি চলে গেল। জয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে রিয়াদ বেশ অবাক হলো। পূর্বে টিনের ঘরটি এখন ইট পাথরে রূপান্তরিত হয়েছে। জয় ব্যবসা করে যে উন্নতির দোরগোড়ায় পৌঁছে গেছে তা রিয়াদ ভালোভাবেই বুঝতে পারল। রিয়াদ কিছুটা সংকোচ নিয়ে জয়ের দরজায় কড়া নাড়ল। দরজার ওপারে রিয়াদের জন্য দ্বিতীয় চমক অপেক্ষা করছিল। দরজা খুলে দেওয়া ব্যক্তিটিকে দেখে রিয়াদ বেশ অবাক হলেও ব্যাপারটা স্বাভাবিকভাবে নিল। দরজার ওপারে স্বপ্না দাঁড়িয়ে আছে। স্বপ্না শান্তভাবে বলল, কী চাই? কী চাই মানে? আমি জয়ের সাথে দেখা করতে এসেছি। জয়ের সাথে তোর প্রয়োজন তো ফুরিয়ে গেছে, তা দেখা করতে কেন আসছিস? জয়ের সাথে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে মানে? গ্রামের লোকজন বাহিরে এসব কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। এখন তো তুই বুঝবি না। জয়ের জীবনটা নষ্ট করতে চেয়েছিলি, যখন দেখলি সফল হতে পারিস নি তখন ফিরে এসেছিস। তুই এসব কি বলছিস স্বপ্না? আমি কিছু বলতে চাইছি না, আমি চাইছি তুই এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবি। রিয়াদের বিস্ময় মুখশ্রী হা হয়ে গেল। স্বপ্নার কথাকে পাত্তা না দিয়ে রিয়াদ বলল, আমি জয়ের বাড়িতে এসেছি জয়ের সাথে দেখা করে তারপর যাব। জয় বাড়িতে নাই, আর থাকলে তোর সাথে দেখা করতো না। তাহলে কাকিমার সাথে কথা বলবো? তোর এই ঘৃণিত মুখে আমার শাশুড়ি আম্মা দেখতে চাইবেন না। রিয়াদ অবাক হওয়া বোধ করে আরও বাকি ছিল, তাই তো একটার পর একটা বিস্ময়কর কথা শুনতে হচ্ছে। রিয়াদের জানা মতে জয় এবং তার বড় বোন ছাড়া তাদের আর কোনো ভাই নেই। তাহলে জয়ের আম্মাকে স্বপ্নার শাশুড়ি বলল কেন? রিয়াদ কৌতূহল নিয়ে বলল, শাশুড়ি আম্মা মানে? কেন, কী ভাবছিলি তোরা? নদীর বিরহে জয় নিঃশেষ হয়ে যাবে? জয়ের জীবনে কেউ আসবে না কখনো? একটু থেমে পুনরায় বলল, তাহলে তুই ভুল ভেবেছিস। নদীর বিরহে জয়কে আমি শেষ হতে দেইনি। জয় আমি আর আমার ভালোবাসা দিয়ে সাজিয়েছি। স্বপ্না আমি সত্যি কিছু বুঝতে পারছি না। স্বপ্না রিয়াদের চোখের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো, সাথে সাথে নিজের চোখ বন্ধ করে ফেলল স্বপ্না। এই চোখের দিকে তাকিয়ে নতুন কোনো স্বপ্ন দেখতে চায় না স্বপ্না। স্বপ্নার স্বপ্নগুলো তো সেদিনে শেষ হয়ে গিয়েছিল যেদিন রিয়াদ বলেছে সে স্বপ্নাকে নয় নদীকে ভালোবাসে। স্বপ্না মনে মনে কিছু একটা ভেবে রিয়াদের মুখের উপর দরজা বন্ধ করে দিল। রিয়াদের হতাশা ছাড়া কিছু এই মুহূর্তে কিছু করার নেই। রিয়াদ এক মনে হেঁটে বাড়ি চলল। বহুদিন পর, প্রায় 6 বছর পর বাড়ি ফিরল। মনে হচ্ছে যেন কতটা সময় পার হয়ে গেছে। আম্মার সাথে কাটানো মধুর স্মৃতিগুলো স্মরণ করতে করতে রিয়াদ ঘরের ভিতর প্রবেশ করলো। রিয়াদের আসার খবর পেয়ে নদীর বোন নুপুরা তাদের বাসায় আসলো। উঠান থেকে রিয়াদকে ডাকতে লাগলো, রিয়াদ ভাইয়া। রিয়াদ নুপুরের ডাক শুনে বাইরে চলে এলো। নুপুর রিয়াদকে সামনে থেকে খুব দ্রুত জিজ্ঞাসা করলো, আমার আপা কই ভাইয়া? রিয়াদ চমকে উঠল। রিয়াদ এতক্ষণে বুঝে গেছে নদীর সাথে তাকে জড়িয়ে এখানে কিছু রটেছে। রিয়াদ স্বাভাবিকভাবে বলল, ভিতরে চলো নদী, তোমার সাথে আমার কথা আছে। আমার কথা আছে? আচ্ছা চলো। রিয়াদ নুপুরকে নিয়ে ভিতরে গেল। ভিতরে গিয়ে খুব শান্তভাবে জিজ্ঞাসা করলো, আমি এখানে না থাকায় কি ঘটেছিল নুপুর? নদী আমার কাছে আছে এসব তোমাকে কে বলছে? আপা যে তোমার কাছে আছে এটা তো সবাই জানে, সেটাই তো জানতে চাই কিভাবে জানে সবাই? আচ্ছা শোনো বলছি, নুপুর বলতে শুরু করলো। 2 বছর আগে একদিন হঠাৎ শোনা গেল নদীর শ্বশুরবাড়ি থেকে পালিয়েছে। আব্বা আম্মা সেটা শুনে সাথে সাথে জয় ভাইয়াদের বাড়ি গেল। বাড়ি গিয়ে দেখতে পেল জয় ভাইয়া পাগলের মতো কান্না করছে, মুখ দিয়ে শুধু একটাই কথা বলছে, আমার নদী, আমি আমার নদীরে ছাড়া বাঁচব না। কোথায় নদী, ফিরে আসো। সেদিন জয় ভাইয়া পুরো পাগলের মতো কান্না করছিল। আমরা যেতে জয়ের আম্মা আমাদের হাতে একটা চিঠি তুলে দেয়। চিঠিতে নদী আপার লেখা। চিঠিতে লেখা ছিল, প্রিয় জয়, আমি উপলব্ধি করতে পারছি আমি তোমাকে ভালোবাসি না। আমি যারে ভালোবাসি সেই মানুষটা তুমি নও। আমার ভালোবাসার মানুষ রিয়াদ। আমি রিয়াদকে ছাড়া নিঃস্ব। 4 বছরের সংসার জীবনে এই কথাটা বারবার বলতে চেয়েছি তোমাকে, কিন্তু তুমি শুনতেও চাওনি। আর যাই হোক, একজন অক্ষম পুরুষের সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব নয়। তুমি খুব ভালো করেই জানো তুমি কখনো বাবা হতে পারবে না। আমি তোমার সাথে থেকে মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হতে পারবো না। তাই আমি রিয়াদের সাথে সম্পর্কে জড়াই। আমি এখন 1 মাসের গর্ভবতী। এই গর্ভবতী শোনার পর তুমি হয়তো বুঝতে পারতে আমি আর তোমার নেই, তাই নিজ থেকে জানিয়ে যাচ্ছি। ভালো থেকো, ইতি নদী। সব শুনে রিয়াদ স্তব্ধ হয়ে বসে পড়ল। অস্ফুট স্বরে বলে উঠল, আমি বিশ্বাস করি না।
বসা থেকে উঠে দাঁড়িয়ে কঠিন গলা বলল, নদীর সাথে কিছু হয়েছে। ওই চিঠিতে নদীর লেখা কিছুতেই হতে পারে না, কিছুতেই নয়। যেখানে প্রায় 6 বছর ধরে আমাদের মধ্যে কোনো কথাই হয়নি, সেখানে নদী আমার জন্য বাড়ি ছেড়েছে, এটা সত্যি হতে পারে না। নূপুর বিস্ময় নিয়ে বলল, তার মানে আপা তোমার কাছে যায়নি? তাহলে আমার আপা কোথায়? রিয়াদ নীরবতা নিয়ে নূপুরের সামনে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে নূপুরকে বলার মতো কোনো বাক্য নেই তার কাছে। নূপুর সন্দেহ ভরা দৃষ্টি নিয়ে বলল, তুমি আমার আপার সাথে কিছু করো নাই তো? এখন না জানা ভান করছো? রিয়াদ মলিন হেসে নূপুরের মাথায় হাত রাখল। মায়াভরা কণ্ঠে বলল, আমি তোমার আপারে খুঁজে বের করব, তুমি মানো বা না মানো। আমি তোমার আপাকে গত 6 বছর চোখের দেখাও দেখিনি। তুমি সত্যি আপার সাথে ছিলে না? সমাজের মানুষ তোমায় আপারে কলঙ্ক দিচ্ছে। আচ্ছা তুমি বলো, তোমার আপা কলঙ্কিত হওয়ার মানুষ? একটু থেমে পুনরায় বলল, নদী খুব স্বচ্ছ পরিষ্কার, তার গায়ে কলঙ্কের দাগ বড্ড বেমানান। তোমার এই কঠিন কথা আমি বুঝতে পারতেছি না। আমি শুধু জানতে চাই, তুমি আমার আপারে সত্যি খুঁজে বের করবা? সত্যি খুঁজবা? কবে? খুব তাড়াতাড়ি। আমি কিন্তু তোমাকে বিশ্বাস করছি না এখন। তোমার আপাকে খুঁজে এনে আমি তোমার বিশ্বাস অর্জন করে নিব। নূপুর কিছু না বলে চলে গেল। রিয়াদের কথায় বিশ্বাস করতে ইচ্ছা করছে না সে নদীকে খুঁজে দিবে। পরক্ষণে অন্য মন বলছে, এই তো আপারে নিয়ে গেছে, এ জানে আপার ঠিকানা, নতুন করে কি খুঁজবে? নূপুর ভেবে পাচ্ছে না কি করবে। আজ সে 10ম শ্রেণীর পড়া একজন কিশোরী। জীবনের বাস্তবতা অনুভব করতে শিখেছে সে। বাস্তবতার পাশাপাশি আবেগ, ভালোবাসা উপলব্ধি করছে সে। ভালোবাসা উপলব্ধি করার ক্ষমতা আছে বলে সে নদীর বিয়ের দিন রিয়াদার স্বপ্নার কথার মানে বুঝতে পেরেছে। সেদিন ছোট থাকায় ততটা বুঝতে পারেনি বলে আজ বুঝতে অসুবিধা হচ্ছে না। নূপুরের স্মৃতির পাতায় নদীর বিয়ের দিন রিয়াদ আর স্বপ্নার কথাগুলো স্মরণ করতে লাগলো। সেদিন নদীর বিয়ের বিদায়ের পালা শেষে স্বপ্না রিয়াদের কাছে এলো। রিয়াদ আড়ালে দাঁড়িয়ে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছিল। ঠিক সে সময় স্বপ্না এসে দাঁড়ালো। তুই কাঁদছিস কেন রিয়াদ? জয়ের বিয়ে হয়ে গেল অথচ তোর হচ্ছে না, তাই? রিয়াদ চমকে স্বপ্নার দিকে তাকালো। স্বপ্না পুনরায় বলল, আমি তো রাজি আছি, চল দুজনে বিয়ে করে ফেলি। রিয়াদ নিজেকে স্বাভাবিকভাবে বলল, কী সব আবল তাবল বলছিস এসব? আবল তাবল মানে? আমার কি বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু তাতে আমার কি? তোর কি মানে? আমরা একে অপরকে ভালোবাসি, তাই? রিয়াদ স্বপ্নার কথা সমাপ্ত করার পূর্বে বলল, আমরা একে অপরকে ভালোবাসি মানে? কি ভুলভাল বকছিস তুই? ভুলভাল বকছি মানে? আমি তোকে কখনো বললাম যে তোকে আমি ভালোবাসি? রিয়াদের কথায় স্বপ্নার মাথায় আকাশ ভেঙে পড়ল। একদিনে তিলে তিলে যে স্বপ্না নিজের মনে গড়ে তুলছিল তা ভুল ছিল। স্বপ্না নিজেকে সংযত করে বলল, মুখে না বললে আকার ইঙ্গিতে তো ভালোবাসা বুঝিয়েছিস। রিয়াদ হতভম্ব হয়ে গেল। মাথা খারাপ হয়ে গেছে তোর? আমি আকার ইঙ্গিতে তোকে ভালোবাসি বুঝিয়েছি? হ্যাঁ বুঝিয়েছিস, একবার নয়, হাজারবার, হাজারবার। স্বপ্না চিৎকার করা উপরোক্ত বাক্যটি রিয়াদকে নিস্তব্ধ করে দিল। একবার নয়, বারবার, হাজারবার ইঙ্গিত দিয়েছিস। ভালোবাসাটা তোর জন্যই এত গভীর হয়েছে। রিয়াদ বিস্ময়ে হা হয়ে গেল। বিস্ময় নিয়ে বলল, কেমন ইঙ্গিত? আর কখন বা কী ইঙ্গিত দিয়েছিলাম? স্বপ্নার চোখ অশ্রু বিসর্জন দিয়ে শান্তভাবে বলল, যখন আমার কিশোরী মন আবেগ হাওয়ায় ভেসে যাচ্ছিল, ঠিক তখনই আমি নদী যখন স্কুল মাঠে নানা ধরনের গল্পে মগ্ন থাকতাম, ঠিক তখন তোর প্রেমময় দৃষ্টি আমাকে ইঙ্গিত করে দিয়েছিল ভালোবাসার। ক্লাসের ফাঁকে তোর অবদ্ধ চোখ যতবার আমার দিকে তাকিয়েছে, ঠিক ততবারই ভালোবাসার ইঙ্গিত দিয়ে গেছে। রিয়াদের বলার মতো কোনো ভাষা রইল না। প্রেমময় দৃষ্টি যার দিকে নিক্ষেপ করেছিল সেই মানুষটাই কখনো বুঝল না, অথচ অন্য একজন সেই দৃষ্টি নিয়ে নিজের স্বপ্নের দুনিয়া রাঙাচ্ছে। রিয়াদ এই মুহূর্তে চুপ করে থাকাটা ঠিক নয়। এখন চুপ থাকলে ভুল হয়ে যাবে। তাই রিয়াদ বলল, আমি তোর দিকে কখনো ওভাবে তাকাইনি স্বপ্না। তুই আর নদী একসাথে থাকায় কখনো বুঝতে পারিস নি আমি তোর নয় নদীর দিকে তাকিয়ে থাকতাম। রিয়াদের কথার মর্মতা বুঝতে পেরে স্বপ্না বিস্ময় নিয়ে দাঁড়িয়ে রইল। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুই নদীকে? হ্যাঁ, আমার চাহনিতে যে ভালোবাসা ছিল সেটা তোর জন্য নয়, নদীর জন্য ছিল। স্বপ্নের পৃথিবী যেখানে থমকে গেছে। এরপর কি হয়েছে তা নূপুরের জানা নেই, কেননা সেদিন রিয়াদ স্বপ্নাকে আর সুযোগ না দিয়ে চলে গিয়েছিল। নূপুর তখন বুঝতে শিখেছিল, তখন তার মন বলেছে রিয়াদ নদীকে ভালোবাসত। তাহলে নদী তার কাছে যাওয়ার ঘটনা হয়তো সত্যি। তাই তো আজ রিয়াদের কথাগুলো বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে। অন্যদিকে রিয়াদ ভেবে পাচ্ছে না তার সাথে কি হচ্ছে। কেনই বা নদী পালিয়ে গেল? পালিয়ে গেল তো গেল, কিন্তু কোথায়? এই চিঠির অর্থ কী? চিঠি কে লিখলো এবং কেন? রিয়াদের মনে হচ্ছে নদী খুব বিপদে আছে। হয়তো সেই বিপদটা নদীর গায়ে লাগা কলঙ্কের ঢাকা পড়ে গেছে। রিয়াদ পরের দিন সকালবেলা জয়ের দোকানের সামনে এসে দাঁড়ালো। একদিনে এখানে একটি দোকান নিয়ে
কাজ করা শুরু করছিল রিয়াদরা। আজ এখানে পরপর 4টা দোকান, 5 জন কর্মচারী। তাদের থেকে জানা সবগুলো জয়ের দোকান। জয় জীবনে উন্নতির শিখরে পৌঁছে গেছে। আজ আর জয়ের জীবনে রিয়াদের প্রয়োজনীয়তা নেই, ফুরিয়ে গেছে সব প্রয়োজন। কর্মচারী থেকে জানা গেল জয় কিছুক্ষণের মধ্যে এখানে আসবে, তাই রিয়াদ অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ অপেক্ষার শেষে জয়ের দেখা মিলল। জয় রিয়াদকে দেখে বেশ চমকালো। জয়ের বিস্ময়কর চাহনি রিয়াদের চোখের আড়াল হলো না। জয় শান্তভাবে জিজ্ঞাসা করলো, কি চাই? জয়, আমার তোর সাথে কিছু কথা আছে, প্লিজ চল একটু আলাদা করে কথা বলি। অনিচ্ছা সত্ত্বেও জয় যেতে রাজি হলো। রিয়াদ জয়ের সাথে একটা নিরিবিলি স্থানে গিয়ে বসলো। জয় স্বাভাবিকভাবে বলল, যা বলার তাড়াতাড়ি বল। নদীর সাথে কি হয়েছে? নাটক করার জন্য এতগুলো বছর পর দেখা করতে আসলি? রিয়াদ বুঝতে পারছে না জয় এরকম কেন করছে। তার নিজেকে স্বাভাবিক রাখে বলল, নদীর সাথে আমার 6 বছরই দেখা হয়নি জয়। নদীর সাথে আমার প্রেমের সম্পর্ক 6 বছর আগেও ছিল না, আজও নেই। তোরা যা জানিস সব ভুল। জয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি অক্ষম কিনা জানি না, তবে সংসার জীবনে 4 বছরে নদীকে একটা বাচ্চা দিতে পারিনি। হয়তো এটাকে সে আমার অক্ষমতা ভেবে নিয়েছিল। সে তোর সাথে ভালো থাকা খুঁজে নিয়েছে, তাই আমার কোনো অভিযোগ নেই। তুই আমার বন্ধু, তোর জন্য আজ আমি এতটা পথ পাড়ি দিতে পেরেছি, তাই আমার ভালোবাসা তোর সাথে সুখী। এটা জেনে আমি খুব খুশি আছি রিয়াদ। একটু থেমে পুনরায় বলল, একবার মনে হয়েছিল হয়তো জীবনের সামনে এগিয়ে যাওয়ার আর হলো না। আমার ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে স্বপ্না আমার হাত ধরছিল। স্বপ্নার বাড়ি দেওয়া হাতটা ধরেই আমি অতীতকে ভুলে গেছি রিয়াদ, তাই দয়া করে নতুন কোনো নাটক করিস না। রিয়াদ বুঝতে পারছে না জয়কে কিভাবে বোঝাবে, কিন্তু তাকে যে বোঝাতেই হবে। রিয়াদ বলল, তোরা যা জানিস তা ভুল। সত্যি আমাদের মাঝে কোনো কিছু নেই। যদি আদৌ জানি না নদী কোথায়। আমি নদীকে খুঁজতে চাই জয়। জয় রিয়াদের মুখশ্রীর দিকে তাকিয়ে রইল। খুব আস্তে করে বলল, মানুষ এত নিখুঁত অভিনয় করে কিভাবে? দেখ, তোর মুখশ্রী দেখে মনে হচ্ছে তুই সত্যি বলছিস। আমার তোর কথা বিশ্বাস করতে ইচ্ছে করছে না রিয়াদ। আমি অভিনয় করছি না জয়। তুই অভিনয় কর কিংবা না কর, তাতে আমার কোনো সমস্যা নেই। তোকে শুধু এতটুকুই বলতে চাই, একজন হৃদয় ভাঙা মানুষ আর একজন হৃদয় ভাঙা মানুষকে বুঝতে পারে। স্বপ্নার হৃদয় ভাঙা ছিল বলে আমার ভাঙা হৃদয়ের যন্ত্রণা উপলব্ধি করতে পেরেছে। আমি দ্বিতীয়বার স্বপ্নার হৃদয়টা ভাঙতে পারবো না, কিছুতেই না। রিয়াদকে কিছু বলার সুযোগ না দিয়ে জয় চলে গেল। রিয়াদ জয়ের চলে যাওয়ার দিকে দৃষ্টি দিয়ে একটি দীর্ঘশ্বাস ছাড়ল। রিয়াদের ভাবনাগুলো সব নিস্তব্ধ হয়ে গেল। রিয়াদ ভেবে পাচ্ছে না তার কী করা উচিত। কোথা থেকে শুরু করবে সে নদীকে খুঁজে পাবে? গ্রামের লোকজনের সাথে কথা বলে রিয়াদ নদীর ব্যাপারে জানার চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। যতটুকু রয়েছে ততটুকুই জানে তারা। কেউ বাড়তি কোনো খবর দিতে পারল না। রিয়াদ মনে হচ্ছে আর কোনো রাস্তা নেই। হয়তো নদীকে খুঁজে পাওয়ার রাস্তাটাই সমস্যা, রাস্তাই বন্ধ। কোথাও এক ফোঁটা আশা বেঁচে নেয়। ঠিক তখনই আশার আলো নিয়ে পাশের বাসার জমিলা ভাবি বলল, দেখো, আমরা যতটা জানি তা তো বললাম, তবে তবে কি ভাবি? নদীর পালানো খবর বের হওয়ার কিছুদিন পর ঋতু, জয়ের বোন, এসেছিল তোমার খোঁজ নিতে। রিয়াদ কিছুটা নয়, বেশ অবাক হলো। জয়ের বোন তার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু কেন? রিয়াদ কৌতূহল দমাতে না পারে জিজ্ঞাসা করলো, ঋতু কেন এসেছিল? তা বলেন নেই, শুধু বলেছিল তোমার সাথে দেখা হওয়াটা জরুরি। রিয়াদ তাদের বিদায় নিয়ে ঘরে এলো। মনের মধ্যে কিছুটা আশা জাগলো, হয়তো ঋতু তাকে কিছুটা সাহায্য করতে পারে। কিন্তু সে ঋতু অবধি পৌঁছাবে কীভাবে? রিয়াদ বসে বসে ভাবছিল ঠিক কীভাবে ঋতুর সাথে দেখা করা যায়। ঠিক তখনই তাকে অবাক করে দিয়ে ঋতু তার ঘরে ঢুকে এলো। ঘরে প্রবেশ করার সময় দরজা দেয়নি রিয়াদ, তাই ঋতু সোজাসুজি ভিতরে ঢুকে গেল। রিয়াদ ঋতুকে দেখে বলল, তুমি? হ্যাঁ, আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ বলো। দেখুন, আমার হাতে সময় নেই, আমি কোনো ঝামেলা চাই না, তাই সোজাসুজি বলে দিচ্ছি, ভাবি শহরে তার মামাতো বোনের বাসায় আছে। দয়া করে এসব নিয়ে গ্রামে আর কাটাছিড়া করবেন না। ঋতু এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে চলে গেল। ঠিক যে গতিতে রিয়াদের কাছে এসেছিল সেই গতিতে চলে গেল। রিয়া ঋতু যাওয়ার পানে তাকিয়ে হা হয়ে রইল। ঋতু চলে যায়নি। যাওয়ার পূর্বে একটা কাগজ ঘরের ভিতরে ফেলে গেল। রিয়াদ কিছুক্ষণ কাগজটির দিকে তাকিয়ে রইল। রিয়াদ কাগজটি হাতে নিয়ে তার ভাঁজ খুলল। কাগজটিতে যা লেখা ছিল তা পরে রিয়াদের দাঁড়ানো থেকে বসে পড়ল। কাগজটিতে লেখা ছিল, তুই কোথায় রিয়াদ? এভাবে আমাকে একা ফেলে কোথায় চলে গেলি? তুই তো জানিস রিয়াদ, আমি তোর সাথে সব কিছু শেয়ার না করে থাকতে পারি না। তুই আমার একমাত্র বন্ধু, যার সাথে আমি মন খুলে কথা বলতে পারি। কেন এভাবে না বলে হারিয়ে গেলি? আমি যে একা হয়ে গেছি। তুই যদি জানতি আজ তোকে ঠিক কতটা প্রয়োজন আমার, তাহলে এভাবে একা ফেলে হারিয়ে যেতি না। ফিরে আয় রিয়াদ,
আমার তোকে অনেক কিছু বলার আছে রিয়াদ, ফিরিয়ে। রিয়াদ লেখাগুলো বারবার বলল। কল্পনার নদীকে কাতর সুরে তাকে ফিরে আসার আহ্বান প্রতিচ্ছবিরও ভেসে উঠল। রিয়াদের মন বলছে নদী তাকে খুব কষ্ট নিয়ে ডেকেছে, নদীর অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু রিয়াদ তখন চলে গেল। তখন তো নদী খুব ভালো ছিল, নদী ভালো আছে বলেই তো সে চলে গিয়েছিল। রিয়াদের স্মৃতির পাতায় 6 বছর আগের গল্পটা ভেসে উঠল। নদীর বিয়ে 2 মাস পর রিয়াদের কাছে নদীর একটা চিঠি আসলো। চিঠিতে লেখা ছিল, প্রিয় রিয়াদ, আমি খুব খুশি আছি, জীবনে এত খুশি হব তা কখনো ভাবিনি। জয় আমাকে এতটা ভালোবাসা দিয়েছে যে জীবনের প্রতিটি মুহূর্তে আবেগে আজ বড্ড ভুল মনে হচ্ছে। তোকে হয়তো খুব বিরক্ত করি, বিশ্বাস কর আমি অনেকবার চেষ্টা করেছি তোকে বিরক্ত না করতে, কিন্তু পারিনি। তোর সাথে শেয়ার না করতে পারলেও আমার কেমন যেন লাগে, একটু ভালো লাগে না। তাই আনন্দ এবং দুঃখ দুটোই তোর সাথে ভাগ করে নিচ্ছি। আমি খুব সুখী, ভালোবাসায় গড়া আমার সংসার, ইতি নদী। রিয়াদ যখন চিঠিটা পড়ে কান্না করছিল ঠিক তখন তার আম্মা বলল, চল বাজান, আমরা শহরে যাই, তোর মামাকে দেখি না কতকাল হইল। রিয়াদ সেদিন বুঝে গিয়ে না বোঝার ভান করছিল। রিয়াদ জানতো তার আম্মা তাকে অন্য পরিবেশে নিয়ে গিয়ে নদীর স্মৃতি ভোলাতে যাচ্ছে। তবু না বোঝার ভান ধরে আম্মার ইচ্ছে রাখতে মামার বাড়ি গেল। রিয়াদের ভাষ্য মতে সেখানে কিছুদিন বেরিয়ে ফিরে আসবে, কিন্তু তা আর হলো না। সেখানে যাওয়ার কিছুদিন পর তার আম্মা অসুস্থ হয়ে পড়ল। সাধারণ জ্বর ভেবে রিয়াদ আম্মার হেলায় হেলিয়ে দিয়েছিল তার অসুস্থ থেকে। রিয়াদ তার আম্মাকে বারবার বলার শেষেও সে হাসপাতাল যেতে রাজি হয়নি। পরিশেষে আম্মার মৃত্যুটাকে উপহার হিসেবে পেয়েছিল। সেদিনের পর থেকে রিয়াদ নীরব হয়ে গেছিল। বেঁচে থাকার একমাত্র ভরসা যে মানুষটা ছিল সে মানুষটা আর রইল না। নিজেকে সব কিছু থেকে কেমন যেন গুটিয়ে নিয়েছিল রিয়াদ। সব কিছুর জন্য নিজেকে অপরাধী মনে হতে লাগলো তার। এরপর কয়েক বছর কিভাবে কেটেছে তা শুধু সেই জানে। হঠাৎ কোনো এক পড়ন্ত বিকেলে মনে হয়েছিল গ্রামে এসে একবার চেনা মানুষগুলো মুখশ্রী দেখে যাবে, কিন্তু গ্রামে এসে যা হলো। নূপুরের সাহায্যে তার মামাতো বোনের বাসার ঠিকানায় সেখানে উপস্থিত হলো রিয়াদ। দরজায় কড়া নাড়ার কিছু মুহূর্তের মধ্যে দরজা খুলে দিল রাইসা, নদীর মামাতো বোন। সামনে এসে দাঁড়ালো, স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কী চাই, নদী আছে? রিয়াদের নিঃসংশয় বাক্য রাইসা কিছু একটা ভাবলো। রাইসা পুনরায় স্বাভাবিকভাবে বলল, রিয়াদ। রিয়াদ কিছুটা চমকালো। নদীর বোন তাকে কিভাবে চেনে? প্রশ্নটা মাথায় আসলো, সেটাকে মাথা থেকে বের করে দিয়ে বলল, হ্যাঁ, ভেতরে আসুন। রিয়াদ রাইসার আহ্বান পেয়ে ভেতরে প্রবেশ করলো। ঘরের ভেতরে দুটো রুমে দেখতে পেল রিয়াদ। রিয়াদ চোখ দিয়ে আশেপাশটা ভালোভাবে লক্ষ্য করছিল, কিন্তু নদীর দেখা পেল না। পাশের ঘরটি দরজা চাপানো, তাই ভিতরে কি আছে সেটা দেখা যায় না। রিয়াদ মন কোথাও না কোথাও আশা নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো ওই ঘরেই নদী আছে। রাইসা রিয়াদকে বসতে বলে ও ঘরে চলে গেল। একটু পরে হাতে একটি দিনপঞ্জি নিয়ে নিয়ে ফেরত এলো। দিনপঞ্জি রিয়াদের হাতে দিয়ে বলল, এটা পড়ো, পড়ে বাকিটা বলছি। রিয়াদ দিনপঞ্জিতে হাতে নিয়ে বেশ অবাক হলো। হঠাৎ ও ঘর থেকে বাচ্চার কান্নার শব্দ ভেসে আসলো। বাচ্চার কান্নার শব্দ পেয়ে রাইসা রিয়াদকে পড়তে বলেও ঘরে চলে গেল। রিয়াদ সমস্ত ভাবনাগুলোকে মনের গহীনে লুকিয়ে দিনপঞ্জিকাটা পড়তে শুরু করলো। শুরুটা কিভাবে করব জানি না, তবে এখানে কিছু লেখার পূর্বে আমি একটা কথা বলতে চাই। হয়তো যাকে ভালোবাসা যায় তাকে ভরসা করে সব কিছু শেয়ার করা যায় না, নয়তো যাকে ভালোবাসা ভেবেছিলাম সেটা ভালোবাসা ছিল না। আজ আমি যা লিখব সবটাই তার জন্য, যাকে আমি আমার থেকে বেশি ভরসা করি, যার সাথে কখনো কোনো কথা শেয়ার করতে আমার কোনো দ্বিধা কাজ করেনি। আমার এই লেখাগুলো তার জন্য। সে হলো আমার সবচেয়ে প্রিয় বন্ধু রিয়াদ। আমার মন বলছে কোনো একদিন রিয়াদ আমার খোঁজে এখানে আসবে। সেদিন যদি আমি না থাকি, তাই মনের কথাগুলো এখানে লিখছি। জীবন সমাপ্তির হয়তো খুব কাছে, তাই সমাপ্তির পূর্বে নিজের গোপন কিছু কথা বলতে চাই। রিয়াদ নামটা মনে পড়লে প্রথম আমার স্মৃতিতে সে কথাটা ভেসে ওঠে। সেটা হলো, এ আমার প্রথম আবেগ, যার চোখে নিজেকে দেখার লোভটা বড্ড পুড়িয়ে গেছে। কথাটা বুকে বাঁধলো তোর? আমি জানি রিয়াদ, হয়তো এই কথাটা শুনে খুশি হোস নাই তুই, তবুও বলছি, হ্যাঁ, তুই আমার প্রথম আবেগ, প্রথম অনুভূতি। সেই অনুভূতিকে আমি ছোট্ট মস্তিষ্কের ভুল চিন্তা বলে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আজ কেন জানি না মনে হচ্ছে ওই ভুল চিন্তাটা আমার জীবনের সবচেয়ে কঠিন সত্যি ছিল। আজ জানতে ইচ্ছে করছে রিয়াদ, কেন আমায় ভালোবাসলি না? কেন তোর অনুভূতি অন্য কারো জন্য জন্মালো? তোর অনুভূতিটা অন্য জন্য ছিল বলেই আমি জীবনে ভুল মানুষকে বেছে নিতে বাধ্য হয়েছি। হ্যাঁ, তুই ঠিকই শুনছিস, তোর জন্য আমার জীবনটা ভুলময় হয়ে গেছে। তখন বয়স সন্ধিকাল সূচনাকাল, অষ্টম শ্রেণীতে বসেই মনের মধ্যে আবেগ অনুভূতির জন্ম নিয়েছিল।
সে বছর প্রতিটা মুহূর্ত আমি তোকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতাম। যখন মাঠের মধ্যে আমি আর স্বপ্না বসে গল্প করতাম, ঠিক তখনই তোর আবেগী চোখ ভেসে নিজের স্বপ্নের দুনিয়ায় ভাসিয়ে নিয়ে আসতাম। আমার সেই স্বপ্ন ভেঙে গেছিলো কয়েকদিনের মধ্যে, যখন স্বপ্না বলল, দেখ রিয়াদ কীভাবে আমায় ভালোবাসার কথা বলছে। আমি চমকে স্বপ্নার দিকে তাকিয়ে বললাম, তোকে ভালোবাসার কথা বলছে মানে? স্বপ্না লাজুক হেসে বলল, তুই তো জানিস না, আসলে আমি আর রিয়াদ একে অপরকে ভালোবাসি। দেখিস না রোজ ও কিভাবে আমার দিকে তাকিয়ে থাকে, ক্লাসের ফাঁকেও তাকিয়ে থাকে। শুধু তাই নয়, কালো আমার বইয়ের ভাঁজে একটা কাঠগোলাপও রেখেছিল। স্বপ্নার লাজুক হাসি ওর বলা প্রতিটা কথা নদীর বুকে ভাঙন সৃষ্টি করে। সেদিন সারা রাত নীরবে কান্না করছিলাম, নিজেকে নিজেই সান্ত্বনার কিছুটা আশা নিয়ে সেদিন তোর কাছে গিয়েছিলাম রিয়াদ। যেদিন যখন তুই জিজ্ঞাসা করলাম, তুই আমাকে কী ভাবিস রিয়াদ? কী ভাবি মানে? বন্ধু নাকি বিশেষ কেউ? সেদিন তুই মুচকি এসে বলেছিস, বন্ধু। শুধু বন্ধু নয়, বিশেষ বন্ধু, যার জন্য আমি সব কিছু করতে পারি। হঠাৎ আনমনে জিজ্ঞাসা করে ফেলেছিলাম, আমাকে আর স্বপ্নাকে কি একই ভাবিস নাকি ও ভিন্ন? সেদিন তোর বলা জবাবটা বুঝিয়ে দিয়েছিলি, আমি তোর প্রিয় বন্ধু হতে পারি, কিন্তু ভালোবাসা না। তোর ভালোবাসাটা হলো স্বপ্না। সেদিন রিয়াদ বলেছিল, ও এক নয়, তুই আর স্বপ্না আমার কাছে আলাদা, একজন বিশেষ কেউ, অন্যজন বন্ধু। সেদিন তোর উত্তরটা বুঝিয়ে দিয়েছিল আমি তোর বন্ধু, সেটা তুই আগেও বলেছিলি। তখন বিশেষ কেউকে তা বুঝতে অসুবিধা হলো না আমার। সেদিনের পর থেকে অনুভূতিটিকে আর জাগিয়ে তুলিনি। মনটাকে বুঝিয়েছিলাম ওটা ভুল ভাবনা, হয়তো ভালোবাসা, এটা ভালোবাসা নয়। তারপর হঠাৎ জয়ের সাথে কেমন করে যেন ভালো সম্পর্ক গড়ে উঠলো। তুই আর স্বপ্নে প্রেম করছিস, হয়তো সেই ভাবনা থেকে আমার অবুঝ মন জয়ের সাথে প্রেম সম্পর্ক গড়তে শুরু করলো। জয়ের জন্য ভালো লাগার সৃষ্টি হলো। সেই ভালো লাগাকে ভালোবাসার রূপ তোর প্রতি জমা অনুভূতিটিকে মেরে ফেললাম। তবুও মনের কোণে আশা নিয়ে সেদিন তোকে পরীক্ষা করতে চাইলাম। যখন আমার কান্না দেখে তুই বললি পরের বার থেকে জয় প্রথম হবে, তখন এক বুক আশা নিয়ে জিজ্ঞাসা করছিলাম, আমার কষ্টের জন্য তুই জয়কে প্রথম হিসেবে গড়ে তুলতে কেন চাচ্ছিস? তখন তুই কি বলেছিলি মনে আছে? বলেছিলি, কারণ তুই আমার প্রিয় বন্ধু। তারপর থেকে কেন জানি না মন থেকে মেনেই নিয়েছিলাম তুই আমার ভালো লাগা। ভালোবাসাটা জয়কেই করে নিলাম। জয়ের প্রতিটি জন্ম নেওয়া অনুভূতিটাকে ভালোবাসা বলে চালিয়ে দিলাম। ভালোবাসা দ্বিতীয়বার অপূর্ণতা চায়নি বলে জয়ের সাথে একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন সত্যি হলো। তোর বন্ধুত্বের প্রতিদিনে আমাদের বিয়েটা হলো। বিয়ের পর বধূ বেশে ঘরে ছিলাম, বাসর ঘরে। বাসর ঘরে নিয়ে প্রত্যেকটা মেয়েরই একটা সাজানো স্বপ্ন থাকে, প্রিয় মানুষের হাত ধরে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি নেব। এরকমটা স্বপ্ন নিয়ে আমি অপেক্ষার প্রহর গুড়িয়েছিলাম। অপেক্ষার অবসান ঘটিয়ে জয় আমার কাছে এসেছিল। সেদিন জয়ের হাতটা ধরে স্বপ্নটা সত্যি হয়েছিল। জয় বাসর ঘরে ঢুকে খুব মায়াভরা কণ্ঠে বলেছিল, প্রেয়সী। আমি তখন স্বপ্নের দুনিয়া থেকে জবাব দিয়েছিলাম, ভালোবাসি। আমি মুখ তুলে জয়ের মুখশ্রীতে তাকালাম। জয় মুচকি হেসে পাশে বসে আমার হাতটা ধরল। হাতটা ধরে বলল, এই হাতটা আজ ধরলাম, আর কখনো ছাড়বো না। একটু থেমে পুনরায় বলল, হাতটা সরে সারাটা জনম কাটাতে চাই, সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমি জয়ের মুখশ্রীতে তাকিয়ে রইলাম। জয় আবারও বলল, প্রেয়সী, থাকবো তো সারা জীবন পাশে? সেদিন আমার সত্যিই স্বপ্নের মতো কেটে গেল। তারপর 2 বছর ভালোবাসায় পার হয়ে গেল। দিনগুলো খুব ভালোই চলছিল। সব কিছুর মাঝে একটা শূন্যতা ছিল, সেটা হলো রিয়াদ নামের বন্ধুটা। বিয়ের পর তোর সাথে আর যোগাযোগ হয়নি। আমার মন খারাপের গল্পগুলো সেদিন জয়ের সাথে করে উঠতে পারিনি। মন খারাপ হলে প্রথম যার নামটা মাথায় আসতো সে হলো রিয়াদ। ভেবেছিলাম হয়তো স্বপ্নের সাথে দিনগুলো তোর ভালোই কাটছে। চিঠি লিখে দেওয়ার আবদার, মেলা নিয়ে যাওয়ার বায়না করা মানুষটা এই নদী ছিল না বলেই হয়তো ভালো কেটেছে তোর। সেদিন মনে হয়েছিল তোর আর স্বপ্নের কথা জানার পরেও তোকে বিরক্ত করাটা আমার ভুল ছিল। কি করব বল, বড্ড বোকা ছিলাম। যাই হোক, 2 বছর পর হঠাৎ একদিন মন খারাপের গল্প নিয়ে জয়ের সামনে এসে দাঁড়ালো। জয় বিষণ্ণ মন নিয়ে বলল, প্রেয়সী, আমার সব কিছু শেষ হয়ে গেছে। কি হয়েছে? তুমি এভাবে বলছো কেন? আমাকে ছেড়ে যাবা না তো প্রেয়সী? বলো সত্যিটা। সত্যি জানার পর চলে যাবা না তো? কী হয়েছে আমায় একটু বলো না। সেদিন জয় যা বলল তার জন্য প্রস্তুত ছিলাম না। জয় বলল, আমি কোনোদিন বাবা হতে পারবো না প্রেয়সী। সেদিন চমকালো, ভেঙে পড়িনি। ভেঙে পড়ার পূর্বের মুহূর্তে তোর বলা একটা কথায় মাথায় কড়া নাড়ল, সবসময় মাথা ঠান্ডা রেখে চলবি, কোনো কিছুতে উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত নিস না। সেদিন জয়ের কথায় আমি মানিনি। শহরে এসে ডাক্তার দেখাতে বলেছিলাম। ডাক্তার দেখানোর পরে সেখানে পরিষ্কার লেখা ছিল ও কোনোদিন বাবা হতে পারবে না।
ভালো যখন বেসেছিলাম তখন মনেই করে নিয়েছিলাম ভালোবাসা দিয়ে সব অপূর্ণতা ভুলে থাকবো। সন্তানহীন হয়ে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। তখন সংসার জীবন 4 বছর চলে। হঠাৎ একটা তথ্য সব কিছু বদলে দেয়। কিছুদিন যাবৎ মাথা ঘুরে বমি পায়। এসব দেখে মনের মধ্যে সন্দেহ জাগলো। তাই তো নারী দেখে গর্ভবতী কিনা বলতে পারতো যে দাদিমা, তাকে ডাক দিয়ে পাঠালাম ঋতুকে দিয়ে। সে এসে নিশ্চিত করলো আমি গর্ভবতী। আমি ভেবেছিলাম হয়তো চমক ঘটেছে, আমার শূন্য কোল ভরিয়ে দিতে আমার সন্তান আসছে। হঠাৎ দমকা হওয়ায় সব বদলে গেল। জয় মেনে নিতে পারল না এই সন্তানটা তার। সুখের সংসারে শুরু হলো অশান্তি, ঝগড়া, বিবাদ। শত চেষ্টা করে আমি বোঝাতে পারলাম না হয়তো রিপোর্টে ভুল ছিল। জয় মানতে নারাজ। মাঝে মাঝে মনে হতো নিজের অজান্তে ভুল করে ফেলেছি নাকি। নিজেকে দোষারোপ করতে দুবার ভাবিনি। হঠাৎ একদিন জয় বলল, আমি বিচ্ছেদ চাইছি, মানে তালাক। সেদিন আমার মনের মধ্যে কী চলছিল তা তো বলে বোঝাতে সম্ভব নয়। তবুও আমি জোর দিয়ে বললাম আমি বিচ্ছেদ চাই না। জয় শত চেষ্টা করেও আমাকে রাজি করাতে পারল না। আমি নিজের সিদ্ধান্তে অটল ছিলাম। তারপর যে কী হলো, জীবনের চরম সত্যের মুখোমুখি হতে হলো আমাকে। ঋতুর মাধ্যমে জানলাম জয় স্বপ্নার সাথে সম্পর্কে লিপ্ত। তাদের সম্পর্কটা পরিণতি চায়, তাই আমাকে তালাক দিতে চাচ্ছে। প্রথমে ঋতুর কথা বিশ্বাস হয়নি। তারপর ঋতু আমার হাতে স্বপ্নার দেওয়া জয়কে লেখা একটা চিঠি আমার হাতে তুলে দিল, যেখানে ওদের সম্পর্ক 3টা বছর সুন্দর মুহূর্তের বর্ণনা দেওয়া আছে। বলার মতো ভাষা খুঁজে পাইনি। সেদিন তোর সাক্ষাৎ খুব করে চাইছিলাম রিয়াদ। ঋতুকে দিয়ে তোর খোঁজ নিতে পাঠালাম, কিন্তু তুই ছিলি না। তোর খোঁজ না পেয়ে কী করব ভেবে পাচ্ছিলাম না। ঋতু আমাকে খুব ভালোবাসে, তাই আমার জন্য অনেক কিছু করেছে। সেদিন রাতে হঠাৎ করে স্বপ্নার আগমন ঘটে আমাদের বাড়িতে। স্বপ্নার আগমন বুঝিয়ে দিয়েছিল আমার সংসারটা, জীবনটা বোধহয় এখানেই শেষ। কিন্তু সেদিন রাতে আমি যা শুনলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার শাশুড়ি আম্মা সব জানতেন, কিন্তু তিনি নিশ্চুপ ছিলেন। হয়তো কর্মঠ সন্তানের সিদ্ধান্তে বাধা দেওয়ার ক্ষমতা তার ছিল না। তবে ঋতু চুপ ছিল না, সে সাহায্য করেছিল। ঋতুর জন্য সেদিন জয় আর স্বপ্নার কথোপকথন আমার কান অবধি এসেছিল। সেদিন রাতে জয় আর স্বপ্না বলেছিল, তুমি আমাকে সত্যি ভালোবাসো জয়? এটা কোনো ধরনের কথা স্বপ্না? তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তাহলে তোমার জীবনে এখনও নদী কেন আছে? ও তালাক দিতে চাইছে না, কিভাবে নিব? এসব কথা এখন শুনতে চাচ্ছি না। এসব পুরনো কথা। নতুন কি সিদ্ধান্ত নিয়েছে তাই বলো। নতুন সিদ্ধান্ত মানে? মেরে ফেলো নদীকে। স্বপ্নার কথা জয় কিছুটা অবাক হলেও কিছু বলল না। শুধু আস্তে করে বলল, নিজের গায়ে খুনের কলঙ্ক লাগানো কি ঠিক হবে? আমাকে পেতে হলে তোমাকে নদীকে জীবন থেকে সরাতে হবে। তাই নদীকে মরতে হবে। তবে তুমি যদি আমাকে না চাও তবে। এসব বলো না, আমি সত্যিই তোমাকে চাই। আমি তোমাকে খুব ভালোবাসি স্বপ্না। তোমার জন্য আমি নদীকে জীবন থেকে সরাতে রাজি আছি। নদীকে সরাতে যদি ওকে মেরে ফেলতে হয় তবে আমি তাই করব। তাহলে যা করার আজকেই করবা। পরের কথাগুলো শোনার আর সাহস হলো না, তাই চলে গেলাম। নিজের সন্তানের কথা ভেবে ঋতুর কথা মতো সেদিন রাতে বাড়ি ছাড়লাম। নিজের বাড়ি যাওয়ার সাহস হয়নি। বিবাহিত সন্তানের বোঝা বোধহয় কোনো বাবা মার জন্য সুখকর না। তাই বাবা মাকে নিজের দুঃখের কথা না জানিয়েই চলে গেলাম। সেই সাথে আরও একটা কারণ ছিল, জয় আমাকে আর কখনো যাতে না খুঁজে পায়, তাই শহরে চলে এসেছি। শহরে রাইসাই একমাত্র পরিচিত বলে ওর কাছে এসেছিলাম। রিয়াদ, তোকে আমি কখনো অবিশ্বাস করতে চাই না, এখনও চাই না। তবে জীবনের শেষ মুহূর্তের আগে অন্তত একবার জানতে চাই, কেন ভালোবাসলি না আমায়? ভালো যখন স্বপ্নাকেই বেসেছিলি, তাহলে অতটা ভালোবাসা দিলি না কেন যতটা ভালোবাসলে যে তোকে ছেড়ে যেতে না পারে? আমি আজও বিশ্বাস করি তোর ভালোবাসায় কোনো খাত ছিল না। হয়তো স্বপ্নার ভালোবাসায় কাজ ছিল, তাইও তোকে ছেড়ে জয়কে ধরেছিল। কিন্তু ধরলই যখন জয়, তখন জয়কে কেন? কেন আমার সন্তানের ভাগ্য থেকে বাবার পরিচয়টা কেড়ে নিল? পরিশেষে আমার জীবনে জয়ের সাথে কাটানো মুহূর্তগুলো যতটা মনে পড়ছে, তার চেয়ে তোর সাথে কাটানো মুহূর্তগুলো বেশি মনে পড়ে। এটাকে কি বলে রিয়াদ? দিনপঞ্জিটাকে ভালোভাবে দেখলো রিয়াদ। এতটুকু লেখা ছাড়া আর কিছু আছে কি না? শেষ লাইনে 2 লাইনে একটু লেখা ছিল, তুই বন্ধু সুদূর আকাশ, আমি ঢেউময় নীর, চাইলেও পারবো না ছুতে আমি বন্ধুর মন। রিয়াদ অনুভব করলো তার চোখে অশ্রু। 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সমস্ত দিনপঞ্জিকা পড়ে রিয়াদের মন বারবার বলছে, আমি তোকে খুব ভালোবাসি নদী, খুব খুব ভালোবাসি। এতক্ষণে বাচ্চাকে সামনে রাইসা রিয়াদের কাছে এলো। রাইসাকে দেখে রিয়াদ বলল, নদী কোথায়? রাইসা আস্তে করে জিজ্ঞাসা করলো, ভালোবাসো নদীকে?
রিয়াদ নিজেকে সামলে বলল, যা বলার তাকেই বলবো। সময়ের কাজ অসময়ে করলে ভুল হয়ে যায়, ভুলটা শুধরে নিব। উপায় নেই। কেন? নদী তো নেই। রিয়াদ চমকালো, নিজেকে স্বাভাবিক রেখে জিজ্ঞাসা করলো, নেই মানে? নদী তার ঢেউয়ের মাঝে হারিয়ে গেছে। সে হারিয়ে গিয়ে বুঝিয়ে দিয়েছে সে কারো নয়। আমি কিছু বুঝতে চাইছি না। রাইসা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেদিন বাড়িতে নদীকে একা ছিল, গর্ভাবস্থায় ওকে প্রায় 9 মাস চলছে। মন থেকে ওকে একা ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। উপায় না পেয়ে সেদিন আমাকে আর রবিনকে একটা কাজে যেতে হবে। আমি অবশ্য যথেষ্ট তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করছি। 2 ঘন্টার মধ্যে বাড়ি ফিরে এসে লাভ হয়নি, যা ক্ষতি হওয়ার হয়ে গেল। দরজা খোলা দেখে মনের মধ্যে ভয় জন্ম নিয়েছিল। ভয় সত্যি করে নদীর রক্তাক্ত অবস্থায় সেদিন পড়েছিল। দ্রুত হাসপাতালে নেওয়ায় বাচ্চাটা বেঁচে গেছিল, কিন্তু নদী বাঁচে নেই। আমি জানি না সেদিন নদীর সাথে কী হয়েছিল, তবে ওর গলার দাগ দেখে এটা বুঝেছিলাম কেউ ওর গলা চেপে ধরছিল। নদী সেদিন চলে গিয়েছিল ঠিকই, তবে নিঃসন্তান এই রাইসার বুকে একটা সুন্দর মেয়ে তুলে দিয়ে গেছিল। শেষ বাক্যটা রাইসা খুব তৃপ্তির সাথে বলছিল। রিয়াদের পৃথিবী সেখানেই থমে গেল। রিয়াদ যেখানেই বসে পড়ল। রাইসা অন্য ঘরে চলে গেল। কিছুক্ষণ পর একটা ফুটফুটে বাচ্চাকে কোলে নিয়ে রিয়াদের সামনে এলো। রিয়াদের চোখ দিয়ে অশ্রু বৃষ্টি পড়ছিল। রিয়াদ হাউমাউ করে কাঁদতে চাচ্ছে, কিন্তু পাচ্ছে না। ভিতর থেকে সব কান্না দলা পাকিয়ে গেল। রাইসা বাচ্চাকে রিয়াদের সামনে রেখে বলল, নদীর মেয়ে। রিয়াদ চোখ তুলে বাচ্চাটার দিকে তাকালো। পরম স্নেহে একটা হাত বাড়িয়ে দিয়ে বাচ্চাটার মাথায় রাখলো। মুখশ্রীর সামনে এনে চুমু খেলো। রাইসা পুনরায় বলল, ওর নাম রিয়ানা। নদী তোমার সাথে মিল করে এই নামটা রেখেছে। রিয়াদ বলল, ওকে আমার কোলে দিবেন? হ্যাঁ। রিয়াদ রিয়ানাকে কোলে নিয়ে অনেকগুলো চুমু খেলো। রিয়ানার মুখশ্রী তাকিয়ে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসা 2 পক্ষই ছিল, কিন্তু তা অচেনা রয়ে গেল। রিয়াদ জয় আর স্বপ্নার মুখোমুখি দাঁড়িয়েছে। জয় বিরক্তি নিয়ে বলল, তুই বারবার আমাদের বিরক্ত করতে আসছিস কেন? নদীকে মেরে ফেললি কেন? রিয়াদের কঠিন গলার বলা কথাটা জয় আর স্বপ্নাকে অবাক করে দিল। জয়ের আম্মা কিছু বলতে নিলেই রিয়াদ তার সামনে হাত জোর করে বলল, কাকিমা, আজ আপনি কিছু বলবেন না দয়া করে। আমি আর জয় আর স্বপ্নার সাথে কথা বলতে চাই। আশা করি আপনিও অনেক কিছু জানেন, হয়তো বলতে চাইবেন না। তাই বলছি, বলতে না পারেন অন্তত আমাকে বাধা দিয়েন না। ঋতু নিজের আম্মাকে নিয়ে অন্য ঘরে চলে গেল। জয়ের আম্মা নীরবে চলে গেলেন। তিনি আস্থা রাখছেন জয় রিয়াদকে বুঝিয়ে পাঠিয়ে দিবেন। রিয়াদ জয়ের মুখশ্রীতে তাকিয়ে বলল, কেন মারলি? ভালোবাসতি না? ভালোবাসার সংসারে কেন তৃতীয় ব্যক্তির আগমন ঘটালি? জয় নিশ্চুপ। রিয়াদ স্বপ্নার দিকে প্রশ্ন ছিল, তুই না আমাকে ভালোবাসতি, তাহলে জয়কে কিভাবে ভালোবাসলি? তুই না আমার জন্য পাগল ছিলি, তাহলে জয়কে বিয়ে কিভাবে করলি? জয় চমকানো স্বপ্নার মুখশ্রীতে তাকালো। বিস্ময় নিয়ে বলল, তুমি রিয়াদকে ভালোবাসতে? স্বপ্না স্বাভাবিকভাবে বলল, এখনও বাসি। জয় এবং রিয়াদ দুজনে চমকে উঠল। স্বপ্না পুনরায় বলল, প্রেমের যুদ্ধে হেরে গিয়েও জিতে গিয়েছি আমি, তাই আমি যা করেছি তার জন্য কোনো আফসোস নেই, কখনো হবে না। এখনও আমাকে ভালোবাসলে জয় এবং নদীর সম্পর্কে কেন বাধা হয়ে দাঁড়ালি? কারণ নদীর ভালোবাসা তোমাকে আমার হতে দেয়নি। জয় আস্তে করে বলল, তুমি আমাকে ভালোবাসো না? না, আমি শুধু নদীর কান্না দেখে চেয়েছিলাম। নদীর জন্য আমি যেভাবে কেঁদেছি ঠিক সেভাবে নদীকে কাঁদতে চেয়েছিলাম। 2-3 বছর প্রেম, 2 বছরের সংসার, সব মিথ্যে? হ্যাঁ মিথ্যে। জয় থ মেরে দাঁড়িয়ে রইল। স্বপ্না রিয়াদের দিয়ে তাকে বলল, মনে পড়ে সেদিনের কথা, যেদিন আমি তোকে বলেছিলাম নদী তো ওর সংসারে সুখে আছে, চল আমরা দুজন নতুন করে শুরু করি। তখন কি বলেছিলি তুই? বলেছিলি নদী তোর জীবনে থাকুক কিংবা না থাকুক তুই তাকেই ভালোবাসিস। তারপর তুই হঠাৎ হারিয়ে গেলি। তোকে জীবনে নাই বা পেতাম, অন্তত চোখের দেখা দেখতে না তো পেতাম, কিন্তু তা হলো না। কার জন্য হলো? সেই তো নদীর জন্য। তাই আমি ঠিক করেছিলাম নদীকে সুখী হতে দিব না। তাই হলো, জয়কে নিজের ভালোবাসায় বেঁধে নদীকে কান্নার সাগরে ভাসিয়ে দিলাম। স্বপ্নার চোখে অশ্রু, হয়তো ভালোবাসা না পাওয়ার অশ্রু, কিন্তু তাই বলে সে যা করেছে সেটা ঠিক? তখনই স্বপ্না বলে উঠছে, আমিও তো ভুল করেছি, তবে জয় কিন্তু নদীকে সত্যি ভালোবাসতো না। যদি সত্যি ভালোবাসতো তবে সে আমায় আসক্ত হতো না। নদীর মাধ্যমে তোর থেকে সব সুযোগ সুবিধা নেওয়াটাই ছিল জয়ের উদ্দেশ্য। এখন তুই বলতে পারিস নদীকে কাঁদিয়ে আমি কি সুখিয়েছি? না, হয়নি। এখন বলবি তাহলে এসব কেন করলাম? আসলে কোনো মানুষই কষ্টে থাকতে চায় না, সবাই চায় কষ্ট থেকে মুক্তি পেতে। কষ্ট থেকে মুক্তি পাওয়ার আশায় তারা সুখ খুঁজতে ভুল সিদ্ধান্ত নেয়। আমিও তেমন।
আমিও ভেবেছিলাম নদী কষ্টে হয়তো আমি শান্তি পাবো। জয় যখন নদীকে বলেছিল ও বাবা হতে পারবে না, আমি ভেবেছিলাম নদী কষ্টে দুঃখে জয়কে ছেড়ে দেবে, কিন্তু দেয়নি। জয় যখন তালাক চাইলো তখনই দেয়নি, তাই শেষমেশ স্বপ্না থেমে গেল। রিয়াদ বলল, তাই শেষমেশ তাকে মেরে ফেললি? আমি মানিনি, মেরেছে জয়। নদী যাতে সন্তানকে ঢাল করে ওর জীবনে ফিরে না আসে তাই মেরে ফেলেছে। স্বপ্না একটু থেমে পুনরায় বলল, জানিস জয় নদীকে কিভাবে মেরেছে? নদী যখন দরজা খুললো ঠিক তখনই জয় ওর পেটে লাথি মারল। তারপর বেশ অনেকক্ষণ গলা চেপে ধরল। জানিস নদীর চোখে তখন কতটা বিস্ময় ছিল। যার গর্ভে ওর সন্তান, সেই মানুষটা ওকে যন্ত্রণা দিয়ে মারছিল, ওর নিঃশ্বাস বন্ধ করার চেষ্টা করছিল। তখন নদীর চোখে যে অশ্রুটা ছিল, ওটা দেখে আমার হালকা কষ্ট হচ্ছিল। হ্যাঁ রে, শত হোক বন্ধু তো, তার এমন করুণ মৃত্যু। সবটা ঘোরের মধ্যে হয়তো সব বলে দিচ্ছিল, কিন্তু অন্যদিকে রিয়াদের রিয়াকশন সে বুঝতে পারেনি। রিয়াদ তার ভালোবাসার করুণ পরিণতির কথা স্মরণ করে যে কাণ্ড ঘটালো, তার জন্য ওখানে থাকা কেউ প্রস্তুত ছিল না। স্বপ্না বলেছিল জয় এক নারীতে আসক্ত হয়ে কাটাতে পারেনি, তাই তো দ্বিতীয় নারীর প্রতি আসক্ত। তুই যদি ভাবিস জয় আমাকে ভালোবাসে তবে ভুল। জয়ের মতো কিছু ছেলেরা শুধু নতুনত্বই খুঁজে। নদীর সাথে সব শেষ তখনই সে নতুন মোহে পড়েছে। যার সুযোগ নিয়েছি আমার প্রতিহিংসা। তুই তো জানিস না জয় নদীকে ঠিক কীভাবে মেরেছে। এই যে পেটে হাত দিয়ে, যেখানে নদীর বাচ্চাটা ছিল সে সেখানেই লাথি মেরেছে। আমি তখন কষ্ট পেয়েছিলাম জানিস রিয়াদ, কিন্তু আমার হিংসা ঘৃণা কষ্টের মধ্যে নদীর কষ্টটা আমাকে ছুঁতে পারেনি। নদীর শ্বাসরোষ করার সময়ও আমার ভালো লাগছিল, মনে হচ্ছিল ভালোবাসা না পাওয়ার যন্ত্রণাটা কমে যাচ্ছে আমার। স্বপ্না ঘোরের মধ্যে রিয়াদকে এসব বলেছিল। স্বপ্নার ঘোর বুঝতে পারেনি তার কথাগুলো রিয়াদের মধ্যে থাকা পিচার শক্তিকে জাগিয়ে দেবে। খাটের পাশে দা বটি রাখা ছিল। রিয়াদ দাটাই হাতে নিয়ে স্বপ্নার গলায় চালিয়ে দেয়। কয়েক মুহূর্তের জন্য সব নিস্তব্ধ হয়ে যায়। জয় ভয় মিশ্রিত কণ্ঠে চিৎকার দিল, স্বপ্না। জয়ের চিৎকার অন্য ঘর থেকে ঋতু আর আম্মা চলে এলো। তাদের আসতে দেরি হয়ে গেছিল। তার পূর্বে রিয়াদ দ্বিতীয় আঘাতটা জয়কে করলো, কিন্তু জয়ের গলায় নয়, আঘাতটা তার বুকে করলো। একবার নয় 3বার আঘাত করলো। তারপর বলল, ভালোবাসা পেয়ে তাকে চিনলি না জয়? তুই তো হেরে যাওয়া মানুষ। জয় নামটা তোর সাথে যায় না। একটু থেমে পুনরায় বলল, ভালোবেসে নদীকে প্রেয়সী ডাকতি তাই না জয়? অথচ প্রেয়সী মানেটাই জানিস না। কথাটা বলে আরও একবার আঘাত করলো। এর মধ্যে জয়ের আম্মা চলে এলো এবং চিৎকার দিল। ঋতু গিয়ে রিয়াদকে ধরল। কান্নারত কণ্ঠ বলল, আমার ভাইয়াকে ছেড়ে দাও। রিয়াদ দা ফেলে দিয়ে বসে পড়ল। গ্রামের লোকজন সাহায্যে জয়ের স্বপ্নাকে হাসপাতালে নেওয়া হলো, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। কথায় বলে, প্রতিহিংসার আঘাত ততটা মজবুত যতটা মজবুত হলে চোখের লাভায় একজন মানুষকে বিনাশ করা সম্ভব। পরিশেষে এই অন্ধকার জেলে 25টা বছর কাটাচ্ছি। আপন বলতে কেউ ছিল না বলে আমার পক্ষে কোনো উকিল দাঁড়ায়নি। তাছাড়া আমারও কখনো ইচ্ছে হয়নি এখান থেকে বের হওয়ার। ব্যস্ত আছি আমার নীরব ভালোবাসার স্মৃতি নিয়ে। রিয়ানা এতক্ষণে খুব মনোযোগ দিয়ে পুরোটা শুনছিল। হঠাৎ অনুভব হলো তার চোখের অশ্রু। গড়িয়ে পড়া অশ্রুর দিকে দৃষ্টি রেখে রিয়ানা বলল, আপনি যা বলবেন তার সত্যটা কতটুকু? রিয়াদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রাইসা আপুর কাছে জিজ্ঞাসা করলে তো ঘটনাটা জানতে পারলে। তার ঠিকানা? ঠিকানা মানে তোমার তো তার কাছে বড় হওয়ার কথা। ভাগ্যটা সাথ দেয় নেই, তাই তো অনাথ আশ্রমে বড় হওয়া। রিয়ানা পুরোনায় বলল, অনেক কষ্ট করে আমি আপনার অবধি এসেছি। আমি আপনার কথা সত্যতা বিচার করে জানব কে আমার বাবা। রিয়ানা আর দাঁড়ালো না, চলে গেল। রিয়ানা রাইসার মুখোমুখি দাঁড়িয়েছে। রাইসা মাথা নত করে বলল, তুমি যা শুনেছ সবই সত্যি। তোমার আমার কাছে বড় হওয়ার কথা ছিল, কিন্তু স্বার্থ, এই দুনিয়ায় স্বার্থ ছাড়া মানুষ নেই, তাই আমিও স্বার্থপর হলাম। তুমি যখন আবার জীবনে এসেছিলে তখন আমি নিঃসন্তান ছিলাম, তাই তোমাকে আপন করে নিয়েছিলাম। তবে যখন আমার নিজের সন্তান হলো তখন আমার মধ্যে স্বার্থপর একটা মানুষ জন্ম নিল, যার কাছে মনে হতো তোমাকে বড় করলে আমার সন্তানের ভালোবাসায় ভাগ বসে যাবে। আমার সন্তান ততটা ভালোবাসা পাবে না যতটা তার প্রাপ্য। রিয়ানা একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। পুনরায় রিয়াদের সামনে আসলো রিয়ানা। প্রথমে রিয়ানা জিজ্ঞাসা করলো, কেমন আছেন? তোমাকে দেখে বেশ ভালো হয়ে গেলাম। আমাকে দেখে ভালো হয়ে গেলেন কেন? কারণটা তোমার জানা। কারণ আমি আপনার নদীর মেয়ে, তাই তো? হ্যাঁ, আমার কাছে তুমি আমারই সন্তান। তাহলে এই সন্তানের কথা ভেবে এই সন্তানকে নিয়ে একটা সুন্দর জীবন কি গড়ে তুলতে পারতেন না আপনি? মানে সেদিন কি পারতেন না সব কিছু পিছনে ফেলে বাচ্চা রিয়ানার হাত ধরতে? পারতেন, কিন্তু ধরেননি। যদি ধরতেন তবে আজ আমাকে অনাথ আশ্রমে নয় বরং একটা পরিচয় নিয়ে এই সমাজে
বড় হয়ে ওঠা হতো। একটু থেমে রিয়ানা পুনরায় বলল, সেদিন বলেছিলে না আমি জানো বিচার করি কে আমার বাবা? আজ বলছি আমার কোনো বাবা নেই। জন্ম দিয়ে দিয়েছিল সে তো বাবা নয়, আর আপনিও নন। আমি যেমন একাই বড় হয়েছি তেমনি একাই। আমার কেউ নেই, কেউ না। রাগ, ক্ষোভ কিংবা কষ্ট যাই বলেন না কেন, নিজ নিজ স্থানে সবাই ঠিক। পরিশেষে রিয়ানা সহযোগিতায় 25 বছর কারাগার থেকে মুক্তি পেল রিয়াদ। মুক্তি পেয়ে রিয়াদ প্রথমে রিয়ানার সাথে সাক্ষাৎ করল না। রিয়াদ অন্য একটা কাজ আছে বলে চলে গেলেন। রিয়ানা একটা স্থানে দেখা করতে বলল রিয়াদ। রিয়াদের কথা মতো রিয়ানা যথাসময়ে ঠিক সেই জায়গায় চলে এলো। হঠাৎ রিয়াদ সামনে এসে দাঁড়ালো রিয়ানা। রিয়ানা জিজ্ঞাসা করলো, এখানে ডাকলেন কেন? রিয়াদ কিছু না বলে পিছনে ঘুরের ইশারা করলো। রিয়ানা পিছনে ঘুরতেই দেখতে পেল তার ভালোবাসার সৌরভ দাঁড়িয়েছে। সৌরভ হাঁটু গেড়ে বসে রিয়ানার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, বিয়ে করবে আমায়? তোমার পরিবার তারা সবাই রাজি। আঙ্কেল সবাইকে রাজি করেছে, তাই আজ তোমার কাছে প্রস্তাব নিয়ে এলাম। যদি এখন রাজি না হয়? আঙ্কেল একটি কথা বলেছেন, প্রেয়সী নাকে কখনো না ধরবে না, সবসময় হ্যাঁ ধরবে, কারণ এরা মেয়ে জাতি, মুখে এক মনে আর এক। কী রাগে না সুইটি, কী চেয়েছি বলো? একটু যে ভালোবাসা দেও না গো, একটু ভালোবাসা। সৌরভ মুখশ্রী এমন করছে যে রিয়ানা না হেসে পারল না। রিয়ানা সৌরভকে জড়িয়ে ধরল। পরক্ষণে মনে হলো রিয়াদ দাঁড়িয়েছে। পিছন ঘুরে রিয়াদকে দেখতে পেল না রিয়ানা। সামনে তাকিয়ে গিয়ে দেখে রিয়াদ চলে যাচ্ছে। রিয়ানা জোরে বাবা বলে চিৎকার করলো। রিয়াদ পিছনে ঘুরে তাকালো। রিয়ানা পুনরায় বাবা বলে ছুটে গেল, ছুটতে জড়িয়ে ধরল। জ্যোৎস্না রাতের চাঁদের আলোয় পাশাপাশি বসে আছে বাবা মেয়ে। নাইবা হোক রক্তের সম্পর্কের বাবা মেয়ে, নিজেরা মানলেই হলো। বাবা মেয়ের অনেক গল্প করিয়েছি। গল্পের এক পর্যায়ে রিয়ানা উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে হাতগুলো মেলে দিয়ে রিয়াদের উদ্দেশ্যে করে বলল, আমি আকাশের হাজারো তারার ভিড়ে ছড়িয়ে দেব তোমায় প্রেমের গল্প। তারার বার্তাবাহক হয়ে পৌঁছে দেব মায়ের কাছে তোমার সেই অচেনা প্রেম। সমাপ্ত। অচেনা প্রেম শেষ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।